আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে থেকে আমরা আমাদের কেমিস্ট্রির ওয়ান শট শুরু করতে যাচ্ছি। তো আমাদের কেমিস্ট্রির ওয়ান শটের প্রথম অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন, যেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুব সহজ একটা চ্যাপ্টার। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা হচ্ছে ধাতুর এই যে সক্রিয়তা সিরিজ আর অ্যানায়নের মানে হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়নের সক্রিয়তা সিরিজটা একটু দেখে নিই। লিকে বা কানা ম্যাগাইভার এলো মিয়া যেন কঠিন ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হায় সুযোগ আসেনি বলে কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। একটু স্ক্রিনশট তুলে নাও এটার পুরোটার। একটা জিনিস মনে রাখবে এটার ক্ষেত্রে, যে এই সক্রিয়তা সিরিজের যে যত বেশি উপরে থাকবে সে তত বেশি কি সক্রিয়, আর হচ্ছে যে যত মানে বেশি সক্রিয় সে হচ্ছে বিজারক হিসেবে কাজ করবে, মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ার দিক দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো অ্যানায়নের সক্রিয়তা সিরিজ হচ্ছে আমাদের নিশা কবে আইলো হাই। এখানে হচ্ছে নাইট্রেট, সালফেট, তারপরে আছে আমাদের ক্লোরিন মানে ক্লোরাইড, তারপরে হচ্ছে ব্রোমাইড, তারপরে হচ্ছে আয়োডাইড, তারপরে হচ্ছে হাইড্রক্সাইড। তাহলে এইগুলো হচ্ছে তোমরা মনে রাখবা নিশা কবে আইলো হাই, এভাবে মনে রাখতে পারো। যাদের এমনিতে মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে এইভাবে মনে রাখার দরকার নাই। আর যাদের হচ্ছে মনে থাকে না, এই যে এইভাবে মনে রাখতে পারো, এইভাবে মনে রাখাটাই আমার মনে হয় বেটার, বেশি সহজ। যে উপরের বেশি উপরের দিকে থাকবে তারা কি বিজারক, আর যে নিচের দিকে থাকবে তারা হচ্ছে জারক। এরপরে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। এরপরে দেখো আমাদের জারণ হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর ইলেকট্রন ছাড়েকে বিজারকেরা ইলেকট্রন ছাড়ে, আর এই ইলেকট্রন ছাড়ার মাধ্যমে কি উৎপন্ন হয় আমাদের ক্যাটায়ন উৎপন্ন হয়। তারপরে দেখো এই যে এরকম সোডিয়াম একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হয় সোডিয়াম প্লাস, তাহলে কি এটা কি ক্যাটায়ন না? এটাই হচ্ছে যে জারণ ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ার মাধ্যমে বিজারক হয়। এই সোডিয়ামটা কি তখন বিজারক, আর যে ক্যাটায়ন হচ্ছে কি উৎপন্ন হয় ক্যাটায়ন উৎপন্ন হয়। একইভাবে বিজারণ হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হয় জারক হয়। জারক হচ্ছে কি আমাদের অ্যানায়ন, যেমন হচ্ছে আমাদের ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয় ক্লোরিন মাইনাস হয়, এটা হচ্ছে কি আমাদের অ্যানায়ন। তারপরে দেখো আমি চারটা কথা লিখে দিয়েছি, এই চারটা কথা একটু দেখো। যার সক্রিয়তা কম সে আগে চার্জ মুক্ত হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে না, ওখানে আমাদের এগুলো কাজে লাগবে, একটু দেখে নাও। যার সক্রিয়তা কম সে আগে চার্জ মুক্ত হয়, যে ধাতু বেশি সক্রিয় সেই ধাতু অ্যানোড। দেখো, যেই ধাতু বেশি সক্রিয় সেই ধাতু অ্যানোড, যে ধাতু কম সক্রিয় সেই ধাতু আমাদের ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করব। তারপর দেখো বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। আমাদের বিজারক বলতে গেলে কি অতি সক্রিয় যেসব ধাতু আছে তারা কি করে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, আর জারক হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। আর একটু ধীরে দেখে নিই, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। এখানে আমি তোমাদের এর পার্থক্যগুলো যেগুলো পরীক্ষাতে আসে, যেগুলো আমাদের খুবই দরকারি, সেগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য কোষে প্রথম তোমাদের মনে রাখতে হবে এইটার অ্যানোড হচ্ছে পজিটিভ, এটার ক্যাথোড হচ্ছে নেগেটিভ। আর তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে মূল পার্থক্য বলতে গেলে। এটা হচ্ছে কি আমাদের প্রায় পরীক্ষাতে আসে, এটা তোমরা গুলাই ফেলো, তাহলে মনে রাখবা তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে নেগেটিভ, ক্যাথোড হচ্ছে পজিটিভ। এবার আসো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সোডিয়াম এবং হাইড্রোজেন হচ্ছে আমাদের কি এখানকার ক্যাটায়ন, আর ক্লোরিন এবং হাইড্রক্সাইড হচ্ছে আমাদের এখানকার অ্যানায়ন। আমরা বলছি ক্যাটায়ন কিসের ক্ষেত্রে ক্যাথোডে আকৃষ্ট হয়, তাই না? তার অ্যানোড হচ্ছে ক্যাথোডে কি হয় বিজারণ হয়। তাহলে সোডিয়াম প্লাস এবং হাইড্রোজেন প্লাসকে আমাদের যেখানে দ্রবীভূত আছে, মানে দ্রবীভূত আছে সোডিয়াম ক্লোরাইড যেহেতু দ্রবীভূত আছে, তাহলে আয়নগুলো এই দ্রবণের ভিতরে আছে, তাই না? তাহলে দ্রবণের ভিতরে থাকলে দেখো সোডিয়াম প্লাস কি চাইবে আমাদের ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাই না? ইলেকট্রন গ্রহণ করে সে নিউট্রাল হইতে চাইবে। কিন্তু এখানে কি হবে হাইড্রোজেন, দেখো আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজে আমাদের উপরের দিকে কি ছিল লিকে বা কানা, তাই না? সোডিয়াম উপরের দিকে ছিল, লিকে বা কানা ম্যাগাইভার এলো মিয়া যেন কঠিন ফেলে ক্যান্ডি চকলেট নিলে সোনা পাবে হাই। হাইড্রোজেন কি নিচের দিকে ছিল, তাহলে কি বলছিলাম যে নিচে সে সক্রিয়তার যে সিরিজের যে নিচে সে কি আগে চার্জ মুক্ত হয়, তাহলে নিচে আছে কে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে, তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়ে কি করবে এই উপরে মানে বের হয়ে যাবে। তারপরে দেখো অ্যানোডের ক্ষেত্রে আছে আমাদের অ্যানোডের ক্ষেত্রে আছে আমাদের মানে অ্যানায়নের ক্ষেত্রে আছে আমাদের হাইড্রক্সাইড এবং ক্লোরাইড আয়ন, তাই না? এগুলো হচ্ছে কি জারণ হবে, অ্যানোডে জারণ। তাহলে জারণ হলে এগুলো কি চাইবে আমাদের, মানে এগুলো চাইবে কি এই যেগুলো এক্সট্রা তাদের ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে। কিন্তু এইখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি আমরা বলছিলাম যে
ওই যে অ্যানায়নের সক্রিয়তা সিরিজে যে নিচে সে আগে যায়, তাই না? এখানে হচ্ছে যে নিশা কবে আইলো হায়, কিন্তু এই যে এইখানে আমাদের হাইড্রোক্সাইড এবং ক্লোরাইড আয়নের মধ্যে কোনটা আগে যাবে এটা নিয়ে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমরা বলছিলাম কি নিশা কবে আইলো হয়, তাই না? নিশা কবে, ক তার মানে হচ্ছে কি ক্লোরাইড ওখানে কি উপরে ছিল, আইলো হায়, হাইড্রোক্সাইড নিচে ছিল, কিন্তু আমরা বলছিলাম কি যে নিচে সে আগে যায়, কিন্তু এখানে একটু উল্টা হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রার থেকে হাইড্রোক্সাইডের আয়নের ঘনমাত্রা বেশি হবে। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে এখানে এই যে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে কি হবে, হাইড্রোক্সাইড আয়নটা পরে যাবে, ক্লোরাইড আয়নটাই কি আগে যাবে, আগে চার্জ মুক্ত হবে। তাহলে দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হিসেবে কি হবে, বের হয়ে যাবে বা উন্মুক্ত হবে, চার্জ মুক্ত হবে। তারপরে হচ্ছে দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে এইটা আমাদের সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট এমসিকিউ। সেটা হচ্ছে আমরা কি জানি, হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাস তো দেখাই যাচ্ছে, কিন্তু আমাদের হাইড্রোজেন বিশ্লেষণে হাইড্রোজেন ক্লোরিন ও সোডিয়াম হাইড্রোক্সাইডও উৎপন্ন হয়। যে সোডিয়াম যে সোডিয়াম থাকে আর এই যে হাইড্রোক্সাইড থাকে, এই দুইটা মিলে আবার কি সোডিয়াম হাইড্রোক্সাইডও উৎপন্ন করে। সেই জিনিসটা আমরা কি অনেক সময় এই জিনিসটা আমরা অনেকে মানে জানি না বা মানে ওরকম খেয়াল করি না, বুঝতে পারছো? এই জিনিসটা মনে রাখবা, এমসিকিউ এর ক্ষেত্রে যে বহুপদীর ক্ষেত্রে আসে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণে উন্মুক্ত হয়, হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে উত্তর হবে কি তিনটাই। এবার আসো আমাদের তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে। তড়িৎ রাসায়নিক কোষে এখানে আমরা জানি এটা হচ্ছে কি আমাদের গ্যালভানিক কোষ, তাই না? এখানে আমাদের জিঙ্ক আমরা দণ্ড নিছি অ্যানোড, কপার দণ্ড নিছি ক্যাথোড হিসেবে, আর জিঙ্ক দণ্ড ডুবানো হয়েছে জিঙ্ক সালফেট লবণের দ্রবণে, আর কপার দণ্ডটা ডুবানো হয়েছে আমাদের কি কপার সালফেট লবণের দ্রবণে। এখানে দেখো একটা জিনিস লিখে দিছি, ভর ক্যাথোডে জমা হয়। ভর কীভাবে ক্যাথোডে জমা হয়, যখন আমরা এই যে জিনিসটা আমরা হচ্ছে এখানে কি স্থাপন করব, তখন কি হবে দেখো, জিঙ্ক এখানে কি এটা অ্যানোড না, এখানে কি হবে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, বুঝতে পারছো? অ্যানোডে কি আমরা জানি অ্যানোডে জারণ হয়, তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এ দেখো দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি করছে, আমাদের ওই দণ্ডটা থেকে আমাদের দ্রবণে চলে আসছে জিঙ্ক 2+ আয়ন। এভাবে আসতেই থাকবে যত আমাদের তাহলে দেখো একটার ক্ষেত্রে দেখি, তাহলে ওই দুইটা ইলেকট্রন এই পাশে দিয়ে এইখানে ক্যাথোডে গেল, ক্লিয়ার? এই ক্যাথোডে যাওয়ার পরে দেখো এখানে দুইটা ইলেকট্রন বেশি, তাই না? দুইটা ইলেকট্রন বেশি আছে। আবার দ্রবণে কি আছে আমাদের, দ্রবণে দেখো আমাদের কপার 2+ আয়ন আর কি সালফেট আয়ন আছে, সালফেট 2- আয়নও আছে, আমরা ওইটা দেখছি না। এখানে দেখো আমাদের দেখো আমাদের ক্যাটায়ন দেখো কপার 2+ আয়ন আছে, তাহলে কপার 2+ আয়নটা কি হবে, এই যে এই দুইটা ইলেকট্রন, এই যে জিঙ্ক যে এখানে ছেড়ে দিল, তাই না, দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন এই পাশে দিয়ে গিয়ে কপার 2+ আয়নটা এই অ্যানোডে মানে ক্যাথোডে এসে ওই দুইটা ইলেকট্রনকে মানে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তখন কি হবে, আমাদের এই যে ক্যাথোড আছে না, এই ক্যাথোডে এসে এই যে কপার 2+গুলো আস্তে আস্তে কি জমা হতে থাকবে, তখন আমাদের এই ক্যাথোডটা আস্তে আস্তে কি হবে, মোটা হতে থাকবে, আস্তে আস্তে মোটা হতে থাকবে। তাহলে দেখো যত জিঙ্ক 2+ আয়ন ওই দণ্ড থেকে আমাদের ইয়েতে আসছে মানে হচ্ছে দ্রবণে আসছে, ততই কি ইলেকট্রনের পাশে দিয়ে পাস হচ্ছে না, ততই কি বিদ্যুৎ পরিবহন হচ্ছে। ইলেকট্রন পরিবহনে কি আমাদের বিদ্যুতের পরিবহন। তাহলে এই ইলেকট্রন যত যাবে এখানে কি কপার 2+, অনেকগুলো কপার 2+ আছে না, এখানে কপার 2+, এই সবগুলো কপার 2+ কী হবে, আস্তে আস্তে এই যে আমাদের আমাদের এই ক্যাথোডে এসে আস্তে আস্তে জমা হয়ে যাবে ওই দুইটা ইলেকট্রন নিতে। তাহলে দেখো আমাদের এখানে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে, জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন, আমাদের অ্যানোডের বিক্রিয়া, জারণ বিক্রিয়া অর্ধবিক্রিয়াও লিখতে পারো, আবার কি আমাদের অ্যানোডের বিক্রিয়াও লিখতে পারো। সেখানে হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, তাই না, সে হচ্ছে আমাদের দ্রবণে চলে আসছে। আবার বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে কি, ওই জিঙ্কের ছাড়া দুইটা ইলেকট্রনটা আমাদের এই যে ক্যাথোডের কপার 2+ আয়ন যেটা হচ্ছে আমাদের দ্রবণে আছে, সেটা কি দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, যে কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে, ক্লিয়ার? এবার আমরা এই যে দুইটাকে যোগ করে দিলাম, এই ইলেকট্রন তো কাটা, যাই হোক আমাদের জিঙ্ক আর কপার 2+, আর হচ্ছে আমাদের বিক্রিয়া উৎপাদে থাকবে আমাদের জিঙ্ক 2+ আর হচ্ছে কপার। আর লবণ সেতুতে আমাদের থাকবে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেটের 0.1 মোলার দ্রবণ, বুঝছো? আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো লাগবে, যে কত মোলার দ্রবণ হচ্ছে এই লবণ সেতু, এটা হচ্ছে আমাদের কি
লবণ সেতুতে কত মোলারের আমাদের লবণটা ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কি কি লবণ থাকে ওখানে, এইগুলো হচ্ছে কি আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে খুব 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 ইম্পর্টেন্ট। আমাদের টাইপ 1-এর সিকিউগুলোর জন্য মূল আলোচনা হচ্ছে এটা। দেখো কোষ বিক্রিয়া হচ্ছে আমাদের জিঙ্ক থেকে, এই যে একটু আগে আমরা দেখে আসলাম না যে গ্যালভানিক কোষের ক্ষেত্রে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলে সেটা হচ্ছে কি আমাদের জারণ, সেটা হচ্ছে কি আমাদের অ্যানোডে হয়। আর হচ্ছে কপার 2+ থেকে কপার, সেটা হচ্ছে কি বিজারণ, সেটা আমাদের ক্যাথোডে হয়। তারপরে দেখো অ্যানোড অথবা ক্যাথোড চিনার উপায়, আমাদের প্রশ্নে ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের অ্যানোড এবং ক্যাথোড চুজ করতে হতে পারে। তাহলে দেখো কিভাবে চুজ করবে, দুইটা জিনিস মনে রাখলে তোমাদের ওই সিকিউটা একদম সহজ হয়ে যাবে। দেখো যে বেশি সক্রিয় সে অ্যানোড, পর দেখো জারণ বিভব বেশি হলে অ্যানোড হিসেবে ব্যবহার হবে। তার ওখানে দেওয়া থাকবে জারণ বিভব অথবা বিজারণ বিভব দেওয়া থাকবে, তাহলে দেওয়া থাকলে তখন সেখান থেকে দেখবে যে যার জারণ বিভব বেশি হবে সে হবে কি অ্যানোড। আমাদের ইনট সেল যদি বের করতে বলে বা হচ্ছে যে কোষ বিভব নির্ণয় করতে বলে, তাহলে সেটা হচ্ছে আমাদের ইনট অ্যানোড অক্স, তাই না, ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড। এখানে হচ্ছে কি জারণ হয় নাই, অ্যানোডে জারণ, তাহলে আমরা কি অ্যানোডে সবসময় জারণ নিয়ে কাজ করব আর ক্যাথোডে সবসময় বিজারণ নিয়ে কাজ করব। তাহলে তোমাদের এরকম দিতে পারে, দেখো ইনট অ্যানোড হচ্ছে আমাদের জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ওকে, আর হচ্ছে আমাদের ইনট ক্যাথোড হচ্ছে আমাদের কত কপার 2+ থেকে কপার, এইটা হচ্ছে আমাদের ইনট সেলের মান হবে। তখন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেওয়া থাকলে সেটা আমরা বসাই দেবো, সেটা হচ্ছে কি আমাদের জারণ বিভব, আর কপার 2+ থেকে কপার সেটা হচ্ছে আমাদের কি বিজারণ বিভব। এখন ধরো আমাদের এই যে জারণ বিভবের জায়গাতে আমাদের দেওয়া আছে বিজারণ বিভব, তোমাদের ওই ধরো প্রশ্নে দেওয়া আছে ইনট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এইটা দেওয়া আছে ধরো কত 0.74 ভোল্ট। আর হচ্ছে আমাদের দেওয়া আছে ইনট এর মান হচ্ছে কি দেওয়া আছে আমাদের কপার থেকে কপার 2+ এর মান দেওয়া আছে আমাদের ধরো 0.36 ভোল্ট, ওকে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদের দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এর ক্ষেত্রে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে আমাদের, তাই না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মানে আমাদের জারণ বিভবটা লাগবে। দেখো সামথিং থেকে সামথিং প্লাস, বুঝছো, সামথিং থেকে সামথিং প্লাস, এটা হচ্ছে আমাদের কি জারণ বিভব, বুঝতে পারছো। আর যে সামথিং প্লাস থেকে সামথিং মানে হচ্ছে প্লাসটা পরে থাকবে না, সেটা হচ্ছে আমাদের কি বিজারণ বিভব। তাহলে দেখো এটাকে হচ্ছে কি আমাদের সামথিং প্লাস থেকে সামথিং, এটা হচ্ছে আমাদের কি বিজারণ বিভব, তাই না, এটা আমাদের বিজারণ বিভব দেওয়া আছে, আমাদের লাগবে কি জারণ। তো আমাদের জারণ বিভব নিতে হলে কী হবে জানো, এই যে এখানে প্লাস দেওয়া আছে, শুধুমাত্র এই যে সামনে মাইনাস দিয়ে দিবে, এই সামনে মাইনাস দিয়ে দিবে 0.74 ভোল্ট। তারপরে হচ্ছে আমাদের দেখো এখানে কপার থেকে কপার 2+ দেওয়া আছে, আমাদের লাগবে কি কপার 2+ থেকে কপার, সেখানেও কি আমাদের এখানে প্লাস দেওয়া আছে, এখানে তুমি মাইনাস 0.36 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের কি এইভাবে নির্ণয় করতে হবে, মানে জারণ বিভব থেকে বিজারণ বিভব নির্ণয় করতে হলে যদি প্লাস দেওয়া থাকে, এই যে এই মানটা যদি প্লাসে দেওয়া থাকে তাহলে কি আমাদের বিজারণ বিভব নির্ণয় করতে গেলে মাইনাসে করব, আর যদি মাইনাসে দেওয়া থাকে আর সেটা আমরা কি বিজারণ বিভব নিয়ে মানে যে কোনো একটা মানে এক্সচেঞ্জ করতে হলে আমাদের কি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে আমাদের। তারপরে দেখো আমাদের নার্নস্টের ইকুয়েশন, মানে হচ্ছে এখানে দেখো যখন আয়নের ঘনমাত্রা ভিন্ন বা 1 মোলার নয়, যখন আমাদের বলবে যে কোষ বিভব নির্ণয় করো, ঠিক আছে, হ্যাঁ, এই যে ইনট সেলটা আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে, কিন্তু বলছে যে এই যে দুইটা আমাদের যে গ্যালভানিক কোষ থাকে না, গ্যালভানিক কোষের দুই পাশে দুইটা দ্রবণ থাকে, যে আমরা একটু আগে দেখলাম জিঙ্ক সালফেটের আর কপার সালফেটের দ্রবণ, সেখানে যদি 1 মোলার ঘনমাত্রা না হয়, মানে একই রকম না হয়, যদি ভিন্ন হয়, ধরো একটাতে 2 মোলার দেওয়া আছে আর একটাতে কি 3 মোলার ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে তখন আমরা এই যে এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই সেল সমান হচ্ছে মানে কোষ বিভব নির্ণয় করতে এই সূত্রটা, মানে এই সূত্রের কি আলাদাভাবে এই সূত্রটাও কি এর মধ্যে আছে, দেখো ই সেল সমান হচ্ছে ইনট সেল মানে হচ্ছে যেটা ইনট অ্যানোড অক্স প্লাস ইনট ক্যাথোড রেড মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই XF লগ উৎপাদনের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এটা একটু মনে রাখবা, উৎপাদের ঘনমাত্রা না, এখানে হচ্ছে কি উৎপাদ আয়নের ঘনমাত্রা, আর হচ্ছে কি ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এখানে দেখো এখানে হচ্ছে টি আমাদের দেওয়া থাকবে, আর এর মান আমরা বসাবো 8.314, এক্স এর মান হচ্ছে আমাদের কি সক্রিয় যোজনী থাকবে, আর ফ্যারাড তো আমরা এতদিনে তো জানার কথা 96,500 কি কুলম, 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম। এবার দেখো আমাদের টাইপ 1-এর সিকিউ 1 নম্বরে আছে আমাদের বরিশাল বোর্ড 23 রাখছি আমি। এখানে বলছে এখানে হচ্ছে দুইটা অর্ধকোষ দেওয়া আছে,
একটাতে হচ্ছে 0.4 মোলারের T2 প্লাস দ্রবণ দেওয়া আছে, আর একটা হচ্ছে 0.3 মোলারের R2 প্লাসের দ্রবণ দেওয়া আছে। দেখো এখানে উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলছে, মানে উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট, এখানে অর্ধকোষে কি আছে T2 প্লাস দেওয়া আছে 0.4 মোলারের, R2 প্লাস দেওয়া আছে 0.3 মোলারের। এখানে একটা জিনিস দেখো, আমরা বলছিলাম কি মোলার সংখ্যা মানে হচ্ছে ঘনমাত্রা যদি সেম না হয় তাহলে আমাদের কি নার্নাস্টের ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখো আমাদের গ নাম্বার হচ্ছে আমাদের নার্নাস্টের ইকুয়েশন। ই সেল বের করতে হলে কি আমাদের ইনট সেলটা আগে বের করতে হয়। ইনট সেলটা একটু বের করা দেখো, ইনট সেল সমান আমরা জানি ইনট অ্যানোড অক্স মানে হচ্ছে আমাদেরকে জারণ হবে, ইনট ক্যাথোড রেড মানে হচ্ছে আমাদের কি রেড হচ্ছে আমাদের জারণ বিজারণ হবে আমাদের। তাহলে দেখো অ্যানোডে আমাদের জারণ, অ্যানোড আমরা কোনটা নিব অ্যানোড হিসেবে, দেখো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অ্যানোড কোনটা নিব আর ক্যাথোড কোনটা নিব। আমরা বলছিলাম কি যার জারণ বিভব বেশি তাকে আমরা কি অ্যানোড হিসেবে নিব। এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের বিজারণ বিভব দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কম দেওয়া আছে, আর এর ক্ষেত্রেও কি আমাদের বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে বিজারণ বিভবটা আমরা যদি জারণ বিভব করে নিই, আমরা বিজারণ বিভবের ক্ষেত্রেও বুঝতে পারি, কিন্তু দেখো জারণ বিভব যদি করে নিই এটা হবে কি আমাদের, এটা আমাদের টি থেকে T2 প্লাস, এটা হচ্ছে আমাদের কি জারণ বিভব। তাহলে আমাদের মাইনাস ছিল, তাহলে এখানে আমাদের কি পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তা এটা হচ্ছে আমাদের কি জারণ বিভব আসলো। তারপরে আমাদের বিজারণ বিভব দেখো ইনট আমাদের আর এর ক্ষেত্রে বিজারণ বিভব তো আমাদের দেওয়াই আছে তাই না, বিজারণ আচ্ছা জারণ বিভবে আবার বের করি, ইনট আর থেকে R2 প্লাস থেকে R2 প্লাস, হ্যাঁ আর থেকে R2 প্লাস নির্ণয় করলে আমাদের কি মাইনাস ছিল সেটা হচ্ছে কি পজিটিভ হয়ে যাবে। তাহলে যার জারণ বিভব বেশি তাকে আমরা কি করব অ্যানোড হিসেবে নিব। তাহলে কি টি থেকে T2 প্লাস করলে 0.80 ভোল্ট, আর থেকে R2 প্লাস করলে 0.4 ভোল্ট, মানে হচ্ছে জারণ বিভব কার বেশি, এই টি এর ক্ষেত্রে বেশি তাই না। তাহলে আমাদের অ্যানোডের ক্ষেত্রে আমরা নিব এই দ্রবণটা, মানে টি থেকে T2 প্লাসের দ্রবণটা আমরা অ্যানোডের ক্ষেত্রে নিব। তাহলে দেখো ইনট টি থেকে T2 প্লাস, আর ক্যাথোডের ক্ষেত্রে নিব আমরা কোনটা, এই যে R2 প্লাসের দ্রবণ। অ্যানোডের ক্ষেত্রে জানি R2 প্লাস থেকে কি হয় আর হয়, সামথিং প্লাস থেকে সামথিং হয়, সেটা হচ্ছে আমাদের কি অ্যানোডে বিজারণ। তাহলে আমাদের টি থেকে T2 প্লাস নিলে আমাদের কত আসছে 0.80 ভোল্ট প্লাস R2 প্লাস থেকে আর এটা আমাদের দেওয়া আছে মাইনাস 0.40 ভোল্ট। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 0.40 ভোল্ট হচ্ছে আমাদের ইনট সেলের মান। ওকে, এবার আমরা বের করব ই সেল বা হচ্ছে আমাদেরকে নার্নাস্টের ইকুয়েশন দিয়ে ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই XF, তারপরে হচ্ছে আমাদের কত লগ উৎপাদ আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এখানে দেখো ইনট সেলের মান হচ্ছে 0.4 ভোল্ট মাইনাস 2.303, আর এর মান হচ্ছে 8.314, টি এর মান আমাদের কি দেওয়া আছে, টি এর মান আমাদের দেওয়া নাই, মানে হচ্ছে আমাদের 298 কেলভিন, মানে হচ্ছে আমাদের কি টি এর মান দেওয়া না থাকলে আমরা এসটিপিতে নিয়ে কাজ করব, বুঝতে পারছো। আর এক্স এর মান হচ্ছে আমাদের দেখো এখানে অর্ধ বিক্রিয়া তো আমরা লিখি নাই, অর্ধ বিক্রিয়া হচ্ছে আমাদের কি টি থেকে T2 প্লাস হয়েছে তাই না, টি দুইটা ইলেকট্রন কি করছে ছেড়ে দিছে তাই না, দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, অ্যানোডের জারণ ইলেকট্রনের ছাড়ন T2 প্লাসে পরিণত হয়েছে। আর হচ্ছে কি আমাদের এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আর বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে কত R2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে আর এ পরিণত হয়েছে, তাহলে আমাদের কি মোট বিক্রিয়া হচ্ছে T প্লাস R2 প্লাস, তারপরে হচ্ছে আমাদের T2 প্লাস প্লাস আর। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের এক্স, তাহলে কয়টা ইলেকট্রন আমাদের আদান প্রদান হয়েছে, দুইটা করে ইলেকট্রন তাই না। তাহলে এক্স হচ্ছে আমাদের কত 2 ফ্যারাড, 1 ফ্যারাড সমান আমরা জানি 96,500 কুলম। এইবার আসো আমাদের উৎপাদ আয়ন, এখানে দেখো উৎপাদ আয়ন কোনটা T2 প্লাস, এটা হচ্ছে আমরা বলছিলাম কি উৎপাদের ঘনমাত্রা না, উৎপাদ
আয়নের ঘনমাত্রা, তাহলে উৎপাদ আয়নের ঘনমাত্রা হচ্ছে T2+। তাহলে T2+ আয়নের ঘনমাত্রা কত আমাদের, দেখো T2+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.4 মোলার। ওকে, আর আমাদের বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, বিক্রিয়ক আয়ন কোনটা, R2+, এর ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার, 0.3 মোলার, 0.396 ভোল্ট। এইটা হচ্ছে কি আমাদের উদ্দীপকের অর্ধকোষ দুটি দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল। এইবার দেখো আমাদের ঘ নাম্বারের ক্ষেত্রে আমাদের E0 সেল যদি পজিটিভ হয়, একটা জিনিস, এই জিনিসটা অবশ্যই মনে রাখবা তোমরা, হচ্ছে কি স্টার দিয়ে এটা হচ্ছে নোট করে রাখবা। ওই আমাদের থিওরি পার্টের মধ্যে এটা নিয়ে নিবা, আমার মানে তখন মনে ছিল না এটা। দেখো E0 সেল সমান যদি পজিটিভ হয়, E0 সেল আমরা যে বের করি না, E0 অ্যানোড অক্স প্লাস E0 ক্যাথোড রেডিটকে বের করলাম, ওরকম যদি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, যদি মানে পজিটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে আর পাত্রে রাখা যাবে না, এই দুইটা জিনিস মনে রাখবা। আর E0 সেল যদি নেগেটিভ হয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, পাত্রে রাখা যাবে। তাহলে আমরা ওই যে দেখছিলাম না, যে বলছিলাম যে পাত্র হচ্ছে কি আমাদের সবসময় অ্যানোড হিসেবে নিব। দেখো এই যে পাত্র আমাদের কি পাত্রে রাখা যাবে কি যাবে না, তখন আমরা কি পাত্র সবসময় অ্যানোড, এটা মনে রাখবা, পাত্র সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করবা। আর যে দ্রবণটা রাখবা ওটা হচ্ছে কি আমাদের ক্যাথোড হিসেবে ব্যবহার করবা। তাহলে পাত্রে রাখা যাবে কি না, সেখানে আমরা কি পাত্রের যে ধাতুটা থাকবে সেই ধাতুকে আমরা কি সবসময় অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে একটু দেখো টি অর্ধকোষের দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে কি না। প্রথমে বলছে কি টি অর্ধকোষের দ্রবণকে, ঠিক আছে, ডি পাত্র, ডি এর এই দেখো আমাদের ডি পাত্র বলতে যে ধাতব পাত্র ডি আছে না, ডি পাত্রে রাখা যাবে কি না, ডি এর আমাদের কি বিজারণ বিভবটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে E0 সেলটা বের করতে হবে, বের করে দেখব যে পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ হলে রাখা যাবে আর পজিটিভ হলে রাখা যাবে না। তারপরে দেখো একটু আগে একটু দেখো E0 সেলের ক্ষেত্রে আমরা সূত্রটা আছে, ঘ নম্বরের সূত্রটা লিখি। E0 সেল সমান হচ্ছে E0 অ্যানোড প্লাস হচ্ছে কত E0 ক্যাথোড। অনেকে অনেক সূত্র লেখে, আমরা কি সবসময় এখানে জারণ দিব, সবসময় এখানে কি বিজারণ দিব, আর সবসময় মাঝখানে কি প্লাস রাখবো, বুঝতে পারছো। এখানে হচ্ছে কি 2-3 ধরনের সূত্র বানানো যায়, যে সূত্রটা আমি দিচ্ছি এইভাবে হচ্ছে লিখবা, E0 অ্যানোড, এখানে হচ্ছে কি আমাদের জারণ, এখানে হচ্ছে আমাদের কি বিজারণ রাখবা। তাহলে দেখো অ্যানোডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, পাত্র সবসময় অ্যানোড, এখানে পাত্র কোনটা বলছে, টি অর্ধকোষের দ্রবণকে ডি পাত্রে, তাহলে ডি ধাতুটা কি হবে এখানে অ্যানোড হিসেবে ব্যবহার হবে। তাহলে ডি অ্যানোড হিসেবে আমরা কি জানি, ডি পাত্র অ্যানোড, আমরা ওইদিকে তাকাবো না, আমরা কি লিখবো, অ্যানোড হিসেবে ব্যবহার করতে হলে আমাদের কি লাগবে, জারণ, তাই না, জারণ লাগবে। তাহলে ডি পাত্র কি করবে, ডি থেকে D2+ হবে, এটাই কি আমাদের কি জারণ না, ইলেকট্রন গ্রহণ করে জারণ, মানে D2+ হয়েছে। তারপর আমাদের কি টি পাত্র কি আমাদের তাহলে ক্যাথোড হিসেবে ব্যবহার হবে, E0 ক্যাথোড, ক্যাথোড হচ্ছে কি আমাদের T2+ থেকে, মানে দুইটা এখানে কি থাকবে, ক্যাটায়ন থেকে ধাতুতে পরিণত হবে। ওকে, এইবার আমাদের দেওয়া আছে কি দেখি, দেওয়া আছে আমাদের কি E0 D2+ থেকে ডি, মানে আমাদের কি বিজারণ বিভবটা দেওয়া আছে। তাহলে আমাদের কি জারণ বিভবটা আনতে হবে। তাহলে জারণ বিভব মানে কি শুধুমাত্র সিম্পলি মাইনাস আছে, সামনে কি প্লাস নিয়ে আসবো। আবার যদি এখানে প্লাস থাকতো, আবার যদি আমরা ডি থেকে D2+ করতাম, তাহলে কি তখন এখানে মাইনাস চলে আসতো। তাহলে এখানে মাইনাস আছে, ডি থেকে D2+ করলে কি মাইনাস পজিটিভ হয়ে যাবে, 0.39 ভোল্ট, প্লাস E0 T2+ থেকে টি আমাদের বিজারণ বিভব এখানে দেওয়া আছে কি মাইনাস 0.80 ভোল্ট, মাইনাস 0.80 ভোল্ট। তাহলে আমাদের দেখো 0.39 মাইনাস 0.80 সমান হবে আমাদের মাইনাস 0.41 ভোল্ট। তাহলে এটা কি হলো আমাদের, দেখো শর্ত, দেখো আমাদের এই শর্ত দুইটাকে অবশ্যই মনে রাখবা। E0 সেল কি আসলো আমাদের নেগেটিভ, নেগেটিভ আসলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, আর না হলে কি হবে পাত্রে রাখা যাবে। তাহলে টি অর্ধকোষের দ্রবণকে ডি পাত্রে সংরক্ষণ করা যাবে, এখানে লাস্টে লিখে দেবা যে সংরক্ষণ করা যাবে। টাইপ 1-এর আরও একটা সিকিউ দেখি আমরা, এটা হচ্ছে যশোর বোর্ড 22-এর প্রশ্ন, একদম সেম। গ নম্বরে বলছে ইএমএফ নির্ণয় করো। এখানে দেখো মোলার সংখ্যা কি, মোল সংখ্যা কি আলাদা নাই, তাহলে কি আমরা দেখো গ নম্বরে দেখো আমাদের E0 সেল আমাদের বের করতে হবে। E0 সেল সমান হচ্ছে কী জানি আমরা, E0 অ্যানোড অক্স প্লাস E0 ক্যাথোড
রেড। এই অক্স আর রেড দ্বারা কি প্রকাশ করছি? অক্স দ্বারা হচ্ছে আমাদের জারণ আর রেড দ্বারা হচ্ছে কি আমাদের বিজারণ। অ্যানোডে কি আছে আমাদের? দেখো অ্যানোডে, এখানে তো আমাদের অ্যানোড আমাদেরকে আমাদের নির্ণয় করতে হবে। এখানে বাল্ব সিলেক্টর, যাই হোক ইনট দেখো আমাদের এখানে ইএমএফ হচ্ছে কি বলছে এইটার, তাই না? জিঙ্ক আর হচ্ছে নিকেলের, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এখানে আমাদের জারণ বিভবই দেওয়া আছে। তাহলে জারণ নিকেলের ক্ষেত্রেও কি জারণ বিভব দেওয়া আছে, তাহলে জারণ বিভব যার বেশি সে আমাদের কি অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে। তাহলে অ্যানোডকে জিঙ্ক, তাই না? যার জারণ বিভব বেশি সে আমাদের কি অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আর হচ্ছে ক্যাথোডে হচ্ছে কত? নিকেল 2+ থেকে নিকেল, এটা হচ্ছে কি আমাদের বিজারণ বিভব। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর হচ্ছে আমাদের দেওয়া আছে 0.76 ভোল্ট, প্লাস নিকেল 2+ থেকে নিকেল, মানে কি আমাদের এখানে জারণ দেওয়া আছে, আমাদের বিজারণ বিভবটা লিখতে হবে। বিজারণ মানে কি সামনে প্লাস থাকলে সামনে কি শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এত ভোল্ট। তাহলে হবে আমাদের 25 বাদ দিলে আমাদের কত? 0.51 ভোল্ট, 0.51 ভোল্ট। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে বলছে ক্যাথোডীয় দ্রবণকে, বুঝতে পারছো? ক্যাথোডীয় দ্রবণকে আমরা অ্যানোড কোনটা দেখলাম এখন? অ্যানোড হচ্ছে আমাদের কি ছিল? জিঙ্ক। এটা অ্যানোড, এটা ক্যাথোড। ক্যাথোডীয় দ্রবণকে এম পাত্রে রাখা যাবে কি না? তাহলে দেখো ক্যাথোডীয় দ্রবণ হচ্ছে আমাদের নিকেল, তাই না? নিকেল সালফেট। তাহলে নিকেল থেকে নিকেল 2+, এটা হচ্ছে আমাদের দ্রবণকে এম পাত্রে, পাত্র আমাদের কি সব সময় অ্যানোড হিসেবে ধরবো, তাই না? পাত্রের যেসব ম্যাথ আছে সেসব ক্ষেত্রে আমরা কি পাত্রকে আমরা সব সময় অ্যানোড ধরবো। তাহলে অত কিছু আমাদের তো দেখাই লাগতেছে না ঘ নাম্বারে। পাত্র কি সবসময় আমরা অ্যানোড ধরবো। ই নট সেল সমান হচ্ছে আমাদের ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। তাহলে পাত্রের দ্রবণকে আমরা কি অ্যানোড হিসেবে ধরবো। তাহলে ই নট এম, তাই না? এম থেকে এম কত? 3+, এম থেকে এম 3+, এই তো। আর হচ্ছে আমাদের ই নট ক্যাথোড হচ্ছে আমাদের ক্যাথোড, অর্থাৎ কি ক্যাথোডীয় দ্রবণ। ক্যাথোডীয় দ্রবণ হচ্ছে আমাদের কত? ই নট নিকেল 2+ থেকে নিকেল। এখানে আমরা কি প্রথমে যে কোষ বিক্রিয়াটা একটু লিখে নেব, বুঝতে পারছো? তাহলে আমাদের এম থেকে এম 3+ এর দেওয়াই আছে 1.66 ভোল্ট। আর এখানে আমাদের কি জারণ বিভব দেওয়া আছে, আমাদের কি লিখতে হবে? বিজারণ বিভব -0.25 ভোল্ট প্লাস 1.41 ভোল্ট। তাহলে কি আমাদের কি রাখা যাবে? দুইটা আমাদের শর্ত বলছিলাম পাত্রের দ্রবণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যদি ই নট সেলের মান পজিটিভ হয় তাহলে কি বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে এবং পাত্রে রাখা যাবে না। আর যদি নেগেটিভ হইতো তাহলে কি আমাদের বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না, পাত্রে রাখা যাবে। তাহলে এখানে কি পজিটিভ হয়েছে ই নট সেল, তাহলে কি পাত্রে রাখা যাবে না। আমরা চলে আসলাম আমাদের লাস্ট টাইপ 2-তে। এই অধ্যায়ে দুইটা টাইপে আছে, বললাম না এই অধ্যায়টা খুব সহজ আর হচ্ছে কি খুব ছোট আর হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দেখো আমাদের ফ্যারাডের সূত্র, এই যে এই কয়েকটা সূত্র আছে, এই কয়েকটা সূত্রের মধ্যে শুধু আমাদের কি এই কয়েকটা সূত্র মনে রাখলে আমাদের গোটা অধ্যায়ের অঙ্ক আমরা করতে পারবো। দেখো ফ্যারাডের সূত্র হচ্ছে W সমানুপাতিক কিউ, আমরা জানি W সমান হচ্ছে কি জেড কিউ। জেড হচ্ছে আমাদের কি রাসায়নিক তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড সমান হচ্ছে মোলার ভর ডিভাইডেড বাই সক্রিয় যোজন ইন্টু 96,500। তাহলে দেখো M/XF, এই যে মোলার ভর M/XF। তাহলে হচ্ছে কিউ সমান হচ্ছে আবার আমরা জানি আইটি, তাই না? চার্জ সমান হচ্ছে কি তড়িৎ প্রবাহ ইন্টু সময়। তাহলে দেখো W সমান হচ্ছে এই যে জেড এর মানটা আমরা বসাই দিছি M/XF, এই যে কিউ এর মানটাও বসাই দিছি আইটি ডিভাইডেড বাই কি আইটি। তাহলে দেখো W সমান হচ্ছে MIT ডিভাইডেড বাই XF। এটা হচ্ছে আমাদের কি যে মানে ভর নির্ণয় করতে বলতে পারে যে জমাকৃত ভর কত, তাহলে কি আমরা এই সূত্রটা ব্যবহার করব। আরও একটা আছে W এর, সেটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের SVM ডিভাইডেড বাই 1000। এই তড়িৎ বিশ্লেষ্য কোষে মূলত এইসব সূত্র ব্যবহার করা হয়। দেখো W সমান হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। এটা হচ্ছে কি আমাদের যখন তড়িৎ প্রবাহিত করা হবে না, আর যখন আমরা তড়িৎ প্রবাহিত করব তখন আমাদের ক্যাথোডে যেই ভরটা জমা হবে সেটা হবে কি আমাদের MIT ডিভাইডেড বাই XF, বুঝতে পারছো? তারপরে দেখো আমরা এই সূত্রটা থেকে আমরা ইকুয়েশন দেখো করতে পারি। W সমান হচ্ছে কত? MQ ডিভাইডেড বাই XF। এখানে কিউ আমরা নির্ণয় করতে পারি, কিউ হচ্ছে আমাদের কি চার্জ সংখ্যা, নির্ণয় করতে বলতেই পারে। তাহলে W ডিভাইডেড বাই দেখো W ডিভাইডেড বাই M X ইন্টু F, আমরা হচ্ছে কি
একটা পদার্থবিজ্ঞানের কোনো একটা অধ্যায়ে কী পড়ছিলাম, এন সমান হচ্ছে কত W/m, x/na, v/22.4, ভি লিটার ইন্টু এস। এটা হচ্ছে কি আমাদের মোল সংখ্যা। এন সমান হচ্ছে কি আমাদের মোল সংখ্যা, তারপরে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের ভর, তারপরে হচ্ছে এম হচ্ছে আমাদের কি আণবিক ভর, এক্স সমান হচ্ছে কি আমাদের অণুর সংখ্যা, এন এ সমান হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, ভি সমান হচ্ছে আমাদের কত এই আমাদের আয়তন, তারপরে ভি লিটার সমান হচ্ছে কি আমাদের লিটার এককে আয়তন, আর এটা হচ্ছে কি এটাও আমাদের লিটার এককে আয়তন, তারপরে এস হচ্ছে আমাদের ঘনমাত্রা। তারপরে দেখো আমাদের কিউ সমান হচ্ছে এন এক্স এফ, তাই না? W/m সমান হচ্ছে যে এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, এন এক্স এফ, এক্স হচ্ছে আমাদের সক্রিয় যোজনী, মনে রাখবা। আর এফ এর মান হচ্ছে আমাদের 96,500 কুলম। এই এফ এর মানটা অলওয়েজ মনে রাখবা 96,500 কুলম। তারপরে দেখো আমাদের এইখান থেকে কিউ সমান হচ্ছে এন এক্স এফ, আইটি সমান হচ্ছে এন এক্স এফ। আবার আমরা এই দেখো ডাব্লিউ সমান হচ্ছে এম আইটি ডিভাইডেড বাই এক্স এফ, এখান থেকে W/m, এমটা শুধু এই পাশে আনছি, সমান হচ্ছে কত আইটি ডিভাইডেড বাই এক্স এফ। W/m সমান আমরা কি লিখতে পারি, x/n, না? এই এক্স মানে হচ্ছে আমাদের অণুর সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই দেখো এই সূত্রটা দিয়ে নির্ণয় করতে পারি। তাহলে x/na সমান হচ্ছে কত আইটি ডিভাইডেড বাই এক্স এফ, এটা মুছে গেছে, আইটি ডিভাইডেড বাই এক্স এফ। তাহলে এখান থেকে দেখো এক্সটা এই পাশে রাখলে ITNA ডিভাইডেড বাই এক্স এফ। এটা আমাদের অনেক সময় MCQ এর ক্ষেত্রে, আবার কোনো ক্ষেত্রে আমাদের কি ঘয়ের ক্ষেত্রেও আসতে পারে। তাহলে আমাদের এটা এক্স হচ্ছে আমাদের কি অণুর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে ITNA ডিভাইডেড বাই এক্স এফ, আর হচ্ছে আমাদের ডাব্লিউ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের জমাকৃত ভর, ক্যাথোডে জমাকৃত ভর নির্ণয়ের সূত্র হচ্ছে MIT ডিভাইডেড বাই এক্স এফ। চলো আমরা এখন সিকিউ সলভ করি। টাইপ 2 এর এবার আমরা সিকিউ দেখি। দেখো গ নাম্বারে হচ্ছে আমাদের দ্রবণে অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কিনা, দ্রবণটা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা যাবে কিনা, এটা তো আমরা করে আসছি, তাই না? পাত্রে রাখা যাবে কিনা অ্যালুমিনিয়ামের পাত্রে, তাহলে কি অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের অ্যানোড, তাহলে ইনট সেল সমান হচ্ছে ইনট অ্যানোড প্লাস ইনট ক্যাথোড। অ্যানোডে হচ্ছে আমাদের কি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ হবে, আর ক্যাথোডে হচ্ছে আমাদের কি জিঙ্ক, তাই না? অ্যালুমিনিয়াম জিঙ্ক সালফেটের যেহেতু দ্রবণ, তাহলে হচ্ছে কত জিঙ্ক। এবার আমাদের কি বিজারণ, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে আমাদের অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ করলে দেওয়া আছে ডাইরেক্ট 1.66 ভোল্ট, প্লাস হচ্ছে কত জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এখানে আমাদের জারণ বিভব দেওয়া আছে, আমাদের লাগবে কি বিজারণ বিভব। তাহলে বিজারণ বিভব মানে কি শুধুমাত্র সামনে মাইনাস 0.76 ভোল্ট, 0.9 ভোল্ট। তাহলে কি ইনট সেল হচ্ছে আমাদের কি পজিটিভ একটা মান, অতএব কি পাত্রে রাখা বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, অতএব পাত্রে রাখা যাবে না। দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কি একটা এই যে এরকম তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে, এটা আমাদের বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের কি ক্যাথোড। তাহলে ঘ নাম্বার দেখো বিদ্যুৎ চালনার পূর্বে W সমান হচ্ছে আমাদের SVM ডিভাইডেড বাই 1000। এস এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে 0.5 মোলার, ভি এর মান হচ্ছে আমাদের 250 ml, আর এম হচ্ছে আমাদের কি জিঙ্কে, তাই না? জিঙ্কটাই তো হচ্ছে আমাদের ক্যাথোডে সঞ্চিত হবে। তাহলে জিঙ্ক ধাতুর আমাদের মোলার ভর হচ্ছে 65.434 এরকম, না 4 এরকম 4, তাহলে হচ্ছে ডিভাইডেড বাই 1000, 8.125 গ্রাম। এইটা আসলে আমাদেরকে বিদ্যুৎ চালনার পূর্বে। এবার দেখো বিদ্যুৎ চালনার পরে আমাদের যে বিদ্যুৎ চালনার পরে আমাদের W এর মান হচ্ছে আমাদের কত, বিদ্যুৎ চালনার পরে W এর মান হচ্ছে আমাদের, বিদ্যুৎ চালনা করলে কি হবে MIT ডিভাইডেড বাই XF পড়ে আসছি, তাই না? এই সূত্রটা বিদ্যুৎ চালনার পরে হচ্ছে আমাদের কত, এম হচ্ছে আমাদের আবার কত 65.4 জিঙ্কের মোলার ঘনমাত্রা, আই হচ্ছে আমাদের কত অ্যাম্পিয়ার বলছে 2.5 অ্যাম্পিয়ার, টি হচ্ছে আমাদের 1 ঘন্টা, আমরা সেকেন্ডে নিব, তাহলে হচ্ছে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড। তারপরে হচ্ছে এক্স হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন, জেড হচ্ছে আমাদের
দুইটা করে ইলেকট্রন, তাই না? জেড হচ্ছে আমাদের দুইটা করে ইলেকট্রন নেয় অথবা মানে হচ্ছে গ্রহণ করে অথবা ছাড়ে কি দুইটা ইলেকট্রন, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, তাই না? তাহলে দেখো ফ্যারাডের হচ্ছে কত 96,500 কুলম, 3.05 গ্রাম। এইটা হচ্ছে কি বিদ্যুৎ চালনার পরে ক্যাথোডে সঞ্চিত ভর, বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমাদের ক্যাথোডে সঞ্চিত ভর হচ্ছে আমাদের 3.05 গ্রাম। আমাদের ছিল কতটুকু জিঙ্ক? 8.125 গ্রাম। আমাদের বিদ্যুৎ চালানোর পরে ক্যাথোডে সঞ্চিত হয়ে গেল। এই যে ক্যাথোডে আমাদের কি ওই যে সঞ্চিত হবে বলছিলাম না, ওই সঞ্চিত হয়েছে কতটুকু গ্রাম? 3.05 গ্রাম। তাহলে আমাদের দ্রবণে অবশিষ্ট কতটুকু আছে দেখো, এখানে কি বলছে? দ্রবণের ঘনমাত্রা, ভালো করে মনে রাখো, দ্রবণের ঘনমাত্রা চাইছে আমাদের। কি দ্রবণের প্রথমে ঘনমাত্রা, দ্রবণে আমাদের জিঙ্কের পরিমাণ কতটুকু ছিল? 8.125 গ্রাম। বিদ্যুৎ চালনার পরে ক্যাথোডে সঞ্চিত হয়ে গেলে কতটুকু? 3.05 গ্রাম। তারপরে আমাদের কি দ্রবণের, এবার হচ্ছে কি দ্রবণে আমাদের অবশিষ্ট কতটুকু আছে, তাই না? দ্রবণে কতটুকু আমাদের কি বাকি আছে জিঙ্ক, সেটা আমরা বের করব। তাহলে অবশিষ্ট জিঙ্ক, অবশিষ্ট মানে দ্রবণে অবশিষ্ট, বুঝতে পারছো? দ্রবণে অবশিষ্ট জিঙ্ক আছে আমাদের ডাব্লিউ, এখানে কি দিব? ডেল্টা ডাব্লিউ দিই, হ্যাঁ। ডেল্টা ডাব্লিউ সমান হচ্ছে আমাদের 8.125 মাইনাস 3.05, 5.075 গ্রাম। এইটুকু পরিমাণ কি আমাদের দ্রবণে অবশিষ্ট আছে। এবার অবশিষ্ট দ্রবণে কি বলছে? দ্রবণের আমাদের কি আমরা গ্রামে বের করছি, আমাদের গ্রাম চায় নাই, বলছে কি আমাদের ডাব্লিউ মানে হচ্ছে এস বের করতে বলছে, তাই না? দ্রবণের ঘনমাত্রাটা বের করতে বলছে। তাহলে এবার আমাদের ডাব্লিউ সমান আমরা হচ্ছে ঘনমাত্রা এস সমান হচ্ছে কত? 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি। 1000 ডাব্লিউ সমান হচ্ছে 5.075, এম হচ্ছে আমাদের কত? 65.4, আর হচ্ছে আমাদের কত? ভি এর মান হচ্ছে আমাদের কতটুকু? 250 ml, 0.31 মোলার। এইটাই হচ্ছে কি আমাদের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা হবে 0.31 মোলার। আমাদের টাইপ 2 এর আরও একটা সিকিউ হচ্ছে যশোর বোর্ড 23-এর। এটা হচ্ছে কি আমাদের ঘ নম্বরে বলছে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হয়েছে। তো এটা হচ্ছে আমরা সবচাইতে সহজে করে ফেলতে পারবো। দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদের কি এক লাইনে হয়ে যাবে। দেখো কতটি পরমাণু সঞ্চিত হয়েছে। তোমাদেরকে একটু আগে আমি শিখাইছি না এক্সের বা পরমাণু নির্ণয়ের সূত্র, সেটা কি ছিল? আইটিএনএ ডিভাইডেড বাই এক্সএফ, না আইটিএনএ ডিভাইডেড বাই এক্সএফ। এবার দেখো এইটার হচ্ছে আমাদের প্রয়োগ। দেখো আই হচ্ছে কত আমাদের 8 অ্যাম্পিয়ার, টি হচ্ছে আমাদের কত 20 মিনিট, তাহলে কত 20 × 60, তাই না? 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। এনে হচ্ছে কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। তারপর দেখো আমাদের এক্স, সিলভার কয়টা পরমাণু আমাদের করে? সিলভার কি করে? সিলভার সবসময় কি একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হয়, তাই না? তাহলে সিলভার হচ্ছে কত? 96,500, 5.99 × 10⁻22 এত টি। টাইপ 2 এর আরও একটা সিকিউ দেখি, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর। সেটা এখানে বলা হয়েছে 600 ml হচ্ছে আয়তনের 0.4 মোলার হচ্ছে ঘনমাত্রার জিঙ্ক নাইট্রেটের দ্রবণ দেওয়া আছে। আর আরেকটা, এটা হচ্ছে আমাদের আলাদা একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোষ দেওয়া আছে। এটা হচ্ছে কি এ থেকে A2+, B+ থেকে বি। এটা হচ্ছে কি জারণ, এটা হচ্ছে কি আমাদের অ্যানোড, এটা হচ্ছে কি আমাদের ক্যাথোড। দুইটারই হচ্ছে কি মোলার ঘনমাত্রা কি মোল সংখ্যাকে দুইটারই আমাদের কি ঘনমাত্রা আলাদা দেওয়া আছে। এ এবং বি তড়িৎদ্বারের জারণ বিভব হচ্ছে +1.18 ভোল্ট এবং -0.8 ভোল্ট। গ নম্বরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইএমএফ নির্ণয় করতে। ইএমএফ কোনটা? ইএমএফ এটা এখানে হচ্ছে আমাদের ঘনমাত্রা আলাদা। তাহলে ঘনমাত্রা আলাদা হলে আমাদের কোন সূত্রটা? নার্নস্টের ইকুয়েশন আমাদের দিয়ে কাজ করতে হবে বা কোষ বিভব নির্ণয় করতে হবে, তাই না? নার্নস্টের ইকুয়েশনে যাওয়ার আগে আমাদের দেখো এখানে এ থেকে A2+ আর B+ থেকে বি, এখানে আমাদের কি কোষ বিক্রিয়াটা অবশ্যই লিখতে হবে। আমাদের অর্ধকোষ বিক্রিয়া আমি অত ডিটেলসে লিখলাম না, শুধুমাত্র কোষ বিক্রিয়া লিখি। দেখো এ কি করছে? দুইটা ইলেকট্রন
ত্যাগ করছে, ত্যাগ করে A2 প্লাসে পরিণত হয়েছে। ওকে, তারপর দেখো দুইটা ইলেকট্রন তো হচ্ছে কি আমাদের ত্যাগ করছে, তাহলে কি আরও একটা মানে যে এটা হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ বা গ্যালভানিক কোষ, তাই না? তাহলে দুইটা ইলেকট্রন কোথায় যাবে? আমাদের মানে ক্যাথোডে চলে যাবে। তখন সেখানে কি দুইটা বি প্লাস আয়ন হচ্ছে ওই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে 2B এ পরিণত হবে। তাহলে এখানে দেখো আমাদের সম্পূর্ণ বিক্রিয়া হচ্ছে A প্লাস 2B প্লাস সমান হচ্ছে কি আমাদের A2 প্লাস প্লাস 2B। ইনট সেলটা আগে বের করি। ইনট সেল সমান হচ্ছে ইনট অ্যানোড প্লাস ইনট ক্যাথোড। অ্যানোডে কী হয় আমাদের জারণ, তাহলে জারণে কি আমরা লিখব ইনট এ থেকে কি হয়েছে A2 প্লাস হয়েছে, আর ইনট ক্যাথোডে হচ্ছে আমাদের কি হয়েছে B প্লাস থেকে B হয়েছে। তাহলে এ থেকে A2 প্লাস হলে আমাদের কত দেখো আমাদের +1.18 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কি এ থেকে A2 প্লাস হলে আমাদের জারণ বিভব দেওয়া আছে। আবার বি এরও কি জারণ বিভব দেওয়া আছে, তাহলে আমাদের কি লাগবে বি এর বিজারণ বিভবটা লাগবে। জারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভব লাগলে আমাদের কি হবে মাইনাস দেওয়া আছে, আমাদের প্লাস দিব 0.8 ভোল্ট। তাহলে আমাদের দেখো 8 হলে আমাদের 1.98 ভোল্ট। এটা হচ্ছে আমাদের কি মাত্র ইনট সেলের মানটা আসলো। তো এবার আমরা ই সেলের মানটা বের করি। ই সেলের মান হচ্ছে আমাদের ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই XF লগ উৎপাদায়নের ঘনমাত্রা। উৎপাদায়ন কোনটা আমাদের আয়ন, দেখো উৎপাদের না উৎপাদায়নের, বারবার বলছি কিন্তু এটা ভুলে যাও না। উৎপাদ আয়নের ঘনমাত্রা হচ্ছে A2 প্লাসের ঘনমাত্রা ডিভাইডেড বাই বি প্লাসের ঘনমাত্রা, তাই না? বি প্লাসের ঘনমাত্রা হলে কি আমাদের এখানে স্কয়ার হবে, সামনে কি আছে 2, তাহলে বি প্লাসের স্কয়ার। ই নট সেলের মান আমরা বের করলাম 1.98 মাইনাস 2.303 ইন্টু আর এর মান হচ্ছে 8.314, টি এর মান হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি সেলসিয়াস না, 30 ডিগ্রি সেলসিয়াস হলে কত 303 কেলভিনে বসাতে হবে কিন্তু। আর হচ্ছে এক্স এর মান হচ্ছে আমাদের কত, কয়টা করে ইলেকট্রন গেছে 2টা ইলেকট্রন, তাই না? সক্রিয় যোজনে আমাদের কত 2 ফ্যারাড হচ্ছে 96,500, আর হচ্ছে লগ উৎপাদায়নের ঘনমাত্রা কত আমাদের, উৎপাদায়নের ঘনমাত্রা হচ্ছে A2 প্লাস না 0.05, আর নিচে হচ্ছে আমাদের বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা হচ্ছে কত বি প্লাসের স্কয়ার, বি প্লাস আয়নের ঘনমাত্রা 0.01 এর স্কয়ার। কারেন্ট চলে গেছিলো বুঝছো, এই ক্লাস নেওয়া শুরু করার পর থেকে 2বার কারেন্ট গেল, খুব সমস্যা আছে বুঝছো। এখন হচ্ছে প্রায় কত 1.5 ঘন্টার মতো বসেছিলাম এইভাবেই, আরও একবার হচ্ছে আধা ঘন্টা বসেছিলাম। এখন বাজে ধরো হচ্ছে কত একটা হচ্ছে 17 বাজে। আজকে ধরো সন্ধ্যাবেলা তোমরা হয়তো ভিডিওটা দেখছো, খুব সমস্যা হচ্ছে বুঝছো এই কারেন্ট নিয়ে ক্লাস নেওয়া নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1.9 ভোল্ট। এটা হচ্ছে আসলে আমাদের গয়ের উত্তর। এটা হচ্ছে আমাদের কি 30 ডিগ্রি সেলসিয়াসে ইএমএফ। এবার আসে আমাদের ঘ নাম্বারটা দেখি। এ পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত, তাই না? এটা হচ্ছে যে আমাদের ঘনমাত্রার পরিবর্তনটা ওইটাই আমাদের নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো? যে একটু আগে যে প্রশ্নটা একটু করে দিলাম না একটা ঘ নাম্বারে, ওই সেম। তারপরে লিখি বিদ্যুৎ চালনার পূর্বে ডাব্লিউ সমান হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। এস হচ্ছে আমাদের কত 0.4 মোলার, ভি হচ্ছে আমাদের 600 ml। জিঙ্কের মোলার ভর হচ্ছে মানে আণবিক ভর হচ্ছে 65.4, আর হচ্ছে আমাদের 1000 15.7 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি বিদ্যুৎ চালনার পূর্বে এই দ্রবণে উপস্থিত জিঙ্কের পরিমাণটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণের পর দেখব, তাই না? বিদ্যুৎ চালনার পর ডাব্লিউ সমান হচ্ছে এবার কি আমাদের MIT ডিভাইডেড বাই XF।
এম হচ্ছে আমাদের কত 65.4, আই হচ্ছে আমাদের কত 10 অ্যাম্পিয়ার। তারপরে হচ্ছে টি হচ্ছে আমাদের 15 মিনিট, 15 × 60 হচ্ছে কি সেকেন্ড। তাহলে এক্স হচ্ছে আমাদের কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হতে হয়েছে, তাই না? তাহলে হচ্ছে সক্রিয় যোজনী হচ্ছে 2, আর এফ হচ্ছে আমাদের 96,500, 3.05 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি ক্যাথোডে জমাকৃত ভর, বুঝতে পারছো? বিদ্যুৎ চালনার পর ক্যাথোডে জমাকৃত ভর, ক্যাথোডে জমা, এটা হচ্ছে ক্যাথোডে জমাকৃত ভর হচ্ছে ডাব্লিউ। এটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা W1 দিই, এটা হচ্ছে আমরা W2 দিই। অতএব দ্রবণে অবশিষ্ট জিঙ্ক ডেল্টা W সমান হচ্ছে W1 মাইনাস W2, মানে যতটুকু ছিল তার থেকে যতটুকু আমাদের ক্যাথোডে জমা হয়েছে। তাহলে হচ্ছে W1 হচ্ছে 15.7 গ্রাম মাইনাস হচ্ছে 3.05 গ্রাম, 12.65 গ্রাম। এটা হচ্ছে আমাদের কি দ্রবণে, মানে হচ্ছে বিদ্যুৎ চালনার পর দ্রবণে অবশিষ্ট জিঙ্কের পরিমাণ হচ্ছে আমাদের কি 12.65 গ্রাম। এবার হচ্ছে বলছে কি দ্রবণের ঘনমাত্রা, তাই না? চালনা করার পরে দ্রবণের ঘনমাত্রা। অতএব দ্রবণের ঘনমাত্রা এস সমান হচ্ছে 1000 W/mv। W এর মান তো আমরা বের করলাম, তাই না? 1000 × W হচ্ছে কত 12.65। এম হচ্ছে আমাদের কত জিঙ্কের 65.4, ভি হচ্ছে আমাদের 600 ml, হ্যাঁ না 600 ml। 0.32 মোলার। এইটাই হচ্ছে আমাদের কি এ পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট চালনা করলে দ্রবণের ঘনমাত্রা। তো ভাই আপুরা, আজকে এই পর্যন্ত এই ক্লাসটা থাকুক, অনেক টায়ার্ড হয়ে গেছি, 1:30 বাজতে গেছে। তো আমাদের আজকে তো সন্ধ্যায় তোমরা ভিডিওটা দেখছো হয়তো। এই কারেন্ট নিয়ে খুব সমস্যা আছে, কারেন্টের জন্য আমাদের আরেকবার ভিডিও দেওয়া হয়েছিল না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।